সবাইকে অনেক, অনেক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এ সপ্তাহের আইন বিষয়ক আলোচনা ব্রিটিশ লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউকেতে অ্যাসাইলাম আবেদন করতে হলে তার প্রাথমিক কি করতে হয়, প্রাথমিক স্টেজটি কি এবং এটি একটি ইন্টারভিউ এবং এই ইন্টারভিউর ক্ষেত্রে আপনাদের কি, কি জিনিস খেয়াল রাখতে হবে, কি প্রশ্ন করা হতে পারে, কিভাবে তার জন্য আপনারা নিজেকে প্রস্তুত করবেন এবং আপনারা সেই ইন্টারভিউতে আপনাদের কি অধিকার থাকতে পারে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এছাড়াও অ্যাসাইলাম আবেদনের প্রাথমিক এবং এর রিলেভেন্ট কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করতে পারেন যাতে অন্য দেখতে পারে, সেই আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। সাহেব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন আপনি? ধন্যবাদ মনিরজন ভাই, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আমাদের দর্শকদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এখন আছেন। অনেক ধন্যবাদ সাহেব ভাই। আমরা একটি তৃতীয় আমরা একটি ডেভেলপিং কান্ট্রি এবং এখানে গণতন্ত্র আছে, বাট গণতন্ত্র অনেক সময় টালমাটাল অবস্থা হয়, ফলে আমাদের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন সময় উত্তপ্ত হয়, যার একটি নমুনা আমরা এই রিসেন্ট 5ই আগস্টে দেখেছি। সরকার পরিবর্তন হয়েছে, বড় ধরনের অনেক কিছু হয়েছে। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম দল তারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে এবং এরপরে যারা ক্ষমতা নিয়েছে তাদের অনেকের অভিযোগ বা সংবাদ মাধ্যমে অভিযোগ বা তাদের অভিযোগ যে তাদেরকে উপরে বিভিন্ন রকমের জোর জুলুম করা হচ্ছে। অনেকেই দেশ থেকে পালিয়ে গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী সহ। তো অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে যে অ্যাসাইলাম আবেদন তারা যদি করতে চায় তাদের কি করতে হবে। এ বিষয়ে প্রাথমিক আপনার একটি মতামত বা আপনার বক্তব্য দেন প্লিজ। ধন্যবাদ মনিরজন ভাই। অ্যাসাইলাম বা আপনার রেফিউজি যেটা আমরা বলে থাকি, যে ক্লেম করতে আমাদের কি প্রিকন্ডিশন আমাদেরকে মিট করতে হবে। একটা প্রিকন্ডিশন হচ্ছে আপনার দেশে বাইরে থাকতে হবে এবং ইউকেতে থাকা অবস্থায় আপনি অ্যাসাইলাম করতে হবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন এটা স্টাবলিশ করতে হয়। এখন ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, নট নেসেসারিলি যে শুধু পলিটিক্যাল রিজনে কেউ অ্যাসাইলাম করবে সেটাও না। এখানে এইটা এর সাথে সাথে অন্যান্য গ্রাউন্ডেও মানুষ অ্যাসাইলাম করতে পারে। যেমন এখানে এথনিসিটির জন্য যদি প্রসিকিউশনের শিকার হয়, অথবা রিলিজিয়াসের জন্য প্রসিকিউশনের শিকার হয়, কোনো একটা পার্টিকুলার গ্রুপের জন্য ইয়ে হয়, ইভেন সিঙ্গল ওমেন, সেই ক্ষেত্রেও অ্যাসাইলাম করা যায়। যেহেতু আপনার টপিকটা শুরু করছেন আপনার পলিটিক্স নিয়ে, আমি বিলিভ করি আমরা যদি পলিটিক্সের সাথে বেশি আলোচনা করি এটা হয়তো রেলিভেন্ট হবে বর্তমান সার্কামস্ট্যান্সেস। সো এখানে যারা আপনার অ্যাসাইলাম করতে চাচ্ছেন তাদের প্রথম যে কন্ডিশনটা হচ্ছে ওনাদেরকে এস্টাবলিশ করতে হবে ওনাদের ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন আছে, মানে জীবনের ঝুঁকি আছে, যে জীবন নাশের ঝুঁকি আছে অথবা ইনহিউম্যান টর্চারের শিকার হওয়ার সম্ভাবনা আছে। এবং এই সম্ভাবনার কারণটা হচ্ছে ওনার পূর্ববর্তী সময়ে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন অথবা পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিটিস অথবা ওইখানে লিডারশিপ দেওয়ার কারণে। এই কারণটা যদি ওনারা স্টাবলিশ করতে পারেন সেই ক্ষেত্রে ওনারা অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। অনেক ধন্যবাদ সাহেব। তো আপনি যথার্থই বলেছেন, আমরা আসলে আজকে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েই আসলে আজকে কথা বলবো মূলত। এরপরে অন্য যে বিষয় রিলেভেন্ট, যে সব বিষয়ে অ্যাসাইলাম আবেদন করা যায় সেই বিষয়ে আমরা আরো অনুষ্ঠান করবো, সেখানে আমরা আলোচনা করবো। সাহেব, অনেকেই ধারণা যে অ্যাসাইলাম আবেদন করতে হলে, পলিটিক্যাল অ্যাসাইলাম আবেদন করতে হলে আপনার জীবনের ঝুঁকি থাকতে হবে। এটি কি একমাত্র কারণ, না এর বাইরেও আরো কোনো কারণ সে রাজনৈতিক আশ্রয় পেতে পারে বা চাইতে পারে? ধন্যবাদ মনিরজন ভাই। এখানে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন বলেন আর অ্যাসাইলাম বলেন, ওই জায়গায় যে শুধু যে জীবন নাশের যেটা এটা শুধুমাত্র না, এখানে ইনহিউম্যান টর্চার হতে পারে, টর্চারিং যেটা হতে পারে, আপনার ইল ট্রিটমেন্ট হতে পারে, সামাজিকভাবে সাবজুগেশন হইতে পারে। সো অল দিস ফ্যাক্টরস আর ইম্পর্টেন্ট। এখানে যে শুধুমাত্র যে আমাকে নিয়ে ক্রসফায়ারে দিয়ে দিবে এটা নট নেসেসারিলি দ্য কেস। এটা অবশ্যই একটা বিগ ফ্যাক্টর, যদি এই ধরনের থাকে অবশ্যই একটা প্লাস পয়েন্ট। যদি এই ধরনের কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে ওনারা যদি প্রমাণ করতে পারেন ওনারা দেশে গেলে ওনারা জেল বা আমরা যদি বাংলায় যেটা বলে যে জুলুমের শিকার হবেন, মানে
এখানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবেন। নট অনলি আপনার ইমপ্রিজনমেন্ট শুধু এটা না, ওনারা হয়তো এরকম হতে পারে উনি ব্যবসা করতে পারবেন না, হয়তো উনার ওপেনলি উনি চলাফেরা করতে পারবেন না, উনি হয়তো আপনার পরিবার নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন না, ওনার পলিটিক্যাল কারণে ওনার বাচ্চাদের আপনার জীবন পরিচালনা করতে সম্ভব হবে না, ওয়াইফের জীবন ধারণ করা সম্ভব হবে না। এই ধরনের ফ্যাক্টরস অলসো ইম্পর্টেন্ট। অ্যাসাইলাম এমন একটা, এখানে এনি গ্রাউন্ডস ইনক্লুড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত দেখাতে পারবেন যে আপনি হয়রানির শিকার হচ্ছেন, এবং হয়রানিটা এরকম যে আপনি আপনার জীবনকে অতিষ্ঠ করে ফেলবে, জীবনকে এমন ভাবে ইয়ে করবে যে এটা এটা মানে অতিষ্ঠ হয়ে যাবে। এই ধরনের সিচুয়েশন যদি আপনি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য। আর এখানে আপনার যদি ওয়ার্ডিং দেখেন, ওয়েল ফান্ডেড ফেয়ার প্রসিকিউশন, এখানে প্রসিকিউশন বলতে অনেক কিছু বোঝায়। এটা যে শুধু যে আপনার আমাকে একেবারে মেরে ফেলবে, এটা কিন্তু ওই প্রসিকিউশনের ডেফিনেশনের উপর পড়ে না। প্রসিকিউশনের ডেফিনেশন অনেক ওয়াইডার এবং অন্যান্য ফ্যাক্টরস গুলো ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ সাবি। আমি একটু যদি অ্যাড করি, আমরা কয়েকদিন আগে দেখলাম যে একজন মুক্তিযোদ্ধাকে ধরে তার গলায়, সে হয়তো 70-80 বছর বয়স, তার গলায় জুতোর মালা দিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা ভিডিও করে সামাজিক মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে, ছড়িয়ে দেওয়া, প্রচার করা হচ্ছে। তো এইসব ক্ষেত্রেও কি কেউ রাজনৈতিক আশ্রয় দিতে পারে কিনা? কারণ এখানে তো মানুষ অনেক আছে না যে মানে কথা বলে যে ইজ্জত, জীবনের সাথে ইজ্জত অনেক সময় বড়, সেটি প্রসিকিউশনের পর্যায়ে পড়ে মনিজন ভাই, সত্যিকার অর্থে প্রসিকিউশন। এবং এখন মজার জিনিস কি, আমরা ওই যে আপনার অ্যাসাইলামের যে রিলোকেশন, আপনার একটা 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 পার্টিকুলার পয়েন্ট আছে যেটা হোম অফিস কনসিডার করে যে এটা আদৌ রিলোকেশন সম্ভব হবে কিনা। যেমন এই ধরনের সিচুয়েশন ওই ব্যক্তি কিন্তু রিলোকেশন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ওনাকে এমন ভাবে ভাইরাল করা হয়েছে, উনি যদি বাংলাদেশের অন্য প্রান্তেও যান তাহলে উনি কিন্তু এই ট্রিটমেন্টের শিকার হবেন। সো এখানে এই যে পয়েন্টটা, রিলোকেশন বলতে আমরা কি বুঝি একটু যদি আমি বুঝিয়ে বলি। যেমন আমি আপনার সিলেটের একটা থানার হয়তো লিডার, কিন্তু আমাকে অন্য একটা জেলার কোনো জায়গায় আমাকে চিনবে না। এই ধরনের সিচুয়েশনে আমি রিলোকেশন করতে পারবো উইদিন বাংলাদেশ, এবং সেই ক্ষেত্রে আমি হয়তো প্রসিকিউটের শিকার হবে না। বাট এই ধরনের এখন যে পর্যায়ে আমাদের পলিটিক্যাল সিস্টেম বা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা যেভাবে মানে আমাদের যারা রাজনীতি করেন তাদের অ্যাক্টিভিটিস কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, এবং তারা এমন ভাবে এইগুলা প্রচারণা হয়, যেমন যে আপনি যে ঘটনার উদ্ধৃতি দিলেন এখানে, এই ঘটনা সবাই দেখছে বাংলাদেশের সব জায়গায়, ওই ব্যক্তি মানে বিপুলভাবে পরিচিত। এখন উনি যদি আপনার পাবনাতে যান, ওইখানেও প্রসিকিউশন হওয়ার সম্ভাবনা আছে, বরিশালে গেলেও প্রসিকিউশন হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে উনারা এটা রিলে করতে পারবেন। সো প্রসিকিউশন ইজ এ ওয়াইডার মিনিং। এখানে আপনার ইভেন যদি আপনার দেখেন শুধু জীবন নাশ না, এখানে যদি এটাকে কি বলে, টর্চার, কাইন্ড অফ টর্চার, এবং হিউম্যানিটি মানে এটা কি বলে, আত্মমর্যাদা সম্পূর্ণ মানে আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করা অসম্ভব হবে। এটাও আপনার একটা গ্রাউন্ডস হতে পারে মানে অ্যাসাইলাম সিকার। অনেক ধন্যবাদ সাবি। তো আমরা বুঝলাম আমরা আপনার কাছ থেকে যে কি কারণে বা কারা কোন পরিস্থিতিতে আবেদন করতে পারেন। সাবি, অনেকের একটি কথা বলা হয়, আমরা যেটা দেখি যে আমরা একটু আওয়ামী লীগ যে কর্মী আছে, যারা আওয়ামী লীগের অনেক মানুষ, তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পালিয়ে সেখান থেকে ইউকেতে আসছেন। সো তাদের একটি কোশ্চেন যে আমরা তো বাংলাদেশ থেকে সরাসরি আমরা আসতে পাইনি, আমরা ইন্ডিয়া বা সৌদি হয়ে তারপরে আসছি। তো এই ক্ষেত্রে তারা যদি কখনো অ্যাসাইলাম আবেদন করতে চায়, তাদের কিরকম সমস্যা হবে কিনা? তাদের হয়তো বলতে পারে কিনা যে তোমরা অন্য দেশে কেন আবেদন করো নাই? না, এখানে ভাইয়া সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনার এটা নিয়ে পলিটিক্যাল আর্গুমেন্ট থাকতে পারে, যে ওই যে ইলিগাল এন্ট্রি ওইগুলো নিয়ে পলিটিক্যাল আর্গুমেন্ট থাকতে পারে, বা ইন রিয়ালিটি আপনার কনভেনশন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোন যুদ্ধবিধ্বস্ত দেশে, আপনার যুদ্ধবিধ্বস্ত অথবা এই ধরনের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে কেউ একজন এমবেসিতে যাওয়ার সুযোগ পাবে না, ওইখান থেকে ভিসা নিয়ে চলে আসা, তো এটা রিয়েলিস্টিক না। আমরা অনেক সময় দেখি হোম অফিসের হাস অ্যাপ্রোচ থাকে এটা ইলিগাল এন্ট্রি নিয়ে, বা ওইগুলা নিয়ে হাস অ্যাপ্রোচ থাকে, বা আমরা যখন কোর্টে যাই এগুলো এক্সপ্লেন করে দেই, তখন দেখা যায় এইটা জাজ আমাদের পক্ষে চলে আসে। কারণ দেখেন বাংলাদেশের যে সিচুয়েশনটা হয়েছে, এটা আমরা হয়তো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে আমরা ওই জায়গায় নিয়ে ওপিনিয়ন করবো না, কেন হয়েছে, কি কারণে হয়েছে, বা এই পট পরিবর্তন হওয়ার
পরবর্তীতে যেটা হয়েছে যে সবাই কিন্তু দেশের ভিতরে থাকাটা অনিশ্চিত হয়ে গেছে এবং জীবন নাশের প্রচুর হুমকি তখন ছিল, যে যারা ওপেনলি রাজনীতি করছেন বা ভালো পজিশন হোল্ড করছেন তাদের জন্য আপনার ওইখানে জীবন ধারণ করা অসম্ভব ছিল। এর এর কারণেই উনারা পালিয়ে ইন্ডিয়াতে গেছেন। তো উনাদের যদি এই সিচুয়েশন থাকতো যে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এয়ারপোর্টের মাধ্যমে উনারা আসতেন, এটা এই পরিস্থিতি ছিল না। সো এটা এক্সপ্লেনেশন দেওয়া যায়, বা হোম অফিস এটা থেকে একটা ইস্যু অলওয়েজ তৈরি করে যে এখানে ক্রেডিবিলিটি ওইগুলা নিয়ে কোয়েশ্চেন করে। আর আপনি সত্যিকার অর্থে অ্যাসাইলামের আমি আরেকটা একটু নেগেটিভ সাইড বলি, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যদি নিজের পাসপোর্ট নিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করে আপনি এদেশে আপনার নিজের পাসপোর্ট নিয়ে বাংলাদেশের কোনো একটা বাংলাদেশ থেকে ফ্লাই করে ইউকেতে আসেন, মোস্ট লাইকলি আপনার না পাওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ হচ্ছে এখানে কোয়েশ্চনটা করা হবে যে আপনি যদি এত আটকানোর ইচ্ছা থাকতো অথবা সরকার যদি আপনাকে প্রসিকিউট করার মনোবাসনা থাকতো, তাহলে আপনি কিভাবে ইমিগ্রেশন ক্রস করছেন? মানে আপনি যথারীতি পুলিশকে ক্রস করে আসতেছেন, পুলিশ কেন আপনাকে আটকাইলো না? So this is one of the question the asylum seeker will definitely face if they use their own passport to come to the UK. আমরা এটাকে encourage বা discourage করতেছি না, আমরা we are just saying about the factual situation if there is a facts like that, how Home Office will approach. So এটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট, সো এটাকে আপনাকে পজিটিভ হিসাবে ইউজ করতে হবে ওই জায়গাটা। জি, অনেক ধন্যবাদ সাহেব। আমাদের আরো কোশ্চেন আছে। আমাদের একজন দর্শক একটা প্রশ্ন উনি করেছেন যে can I get work permit if I apply for asylum in the UK, and if I get a work permit for how long is it for? আসলে আমরা সাহেব ওনার বর্তমান আমরা কিন্তু ভিসা ক্যাটাগরি জানি না, আপনি হয়তো বেশি জানেন। আমরা উনি যেটা কোয়েশ্চেন করছে মনিরুজ্জামান ভাই, আপনি যদি অ্যাসাইলাম ক্লেম করেন এবং অ্যাসাইলাম ক্লেমটা আপনার যদি 12 মাসের অধিক পেন্ডিং হয়, সেই ক্ষেত্রে আপনি রাইট টু ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং রাইট টু ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনাকে রাইট টু ওয়ার্ক দেবে হবে রেস্ট্রিক্টেড ওয়ার্ক পারমিট। এই ক্ষেত্রে আপনার শর্টেজ অকুপেশন লিস্টে, আমরা সেটা শর্টেজ অকুপেশন বলি, বর্তমানে বলে একটা স্যালারি লিস্ট, ইমিগ্রেশন স্যালারি লিস্ট। হ্যাঁ, সো ওই জায়গায় আপনার ওই যে কোডগুলো আছে, কোড অফ প্র্যাকটিস, এই কোড অফ প্র্যাকটিস আপনাকে কাজ করতে হবে। এবং কতদিন আপনার এটা থাকবে, এটা যতদিন পর্যন্ত আপনার অ্যাসাইলাম কেসটা পেন্ডিং থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার রাইট টু ওয়ার্ক থাকবে। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধু, আমরা আজকে আলোচনা করছি যে ইউকেতে অ্যাসাইলাম আবেদন করতে প্রাথমিক কি করতে হবে, কারা আবেদন করতে পারবে এবং করলে তাদের প্রাথমিক যে ইন্টারভিউটি হয় সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো বা কথা বলছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইমিগ্রেশন বিষয়ে বা আজকের টপিকের বিষয়ে, আপনারা সরাসরি আমাদেরকে স্ক্রিন উপরে যে নম্বর আছে সেখানে কল দিতে পারেন, এছাড়া কমেন্টেও প্রশ্ন করতে পারেন। সাবি, আপনি একটু আগে যে আনসারটি করলেন যে 12 মাসের পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তো আমি একটি কল পেয়েছি আজকে, সেটি একটু রিলেভেন্ট। তিনি এখানে একজন নারী, উনি এখানে আসছেন, 12 মাস হয়ে গেছে এবং উনি অ্যাসাইলামে আবেদন করেছেন। 12 মাস পরে উনি ওয়ার্ক পারমিটের জন্য উনি চেয়েছেন, ওয়ার্ক পারমিট রিফিউজ করেছে এবং ওই রিফিউজ লেটারও বলছে যে তুমি কেন ওয়ার্ক পারমিট চাইলা, সেই জন্য তুমি রিফিউজ করলাম, বা এটা ওয়ান অফ দ্য কারণ। এটির এগেইনস্ট কিন্তু দুইটি কথা, তাকে কি এই চাওয়ার কারণে রিফিউজ করতে পারে কিনা, নাম্বার 1। নাম্বার 2, যদি করে এর বিরুদ্ধে কি সে কোনো আপিল টেপিল করতে পারে কিনা, কোন অপশন আছে কি? মানে রাইট টু ওয়ার্কের অ্যাপ্লিকেশন রিফিউজ করলে না? জি না, রাইট টু ওয়ার্কের অ্যাপ্লিকেশন সাধারণত তারা রিফিউজ করে না ইফ ইট ইজ মোর দ্যান 12 মান্থস পেন্ডিং। সেই ক্ষেত্রে হোম অফিসের ওন পলিসি অনুযায়ী দে আর বাউন্ড টু গিভ রাইট টু ওয়ার্ক। আর রাইট টু ওয়ার্ক চাওয়ার জন্য কোনো সময় অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তারা রিফিউজ করতে পারে না, কারণ হচ্ছে এটা টু ডিফারেন্ট টপিকস। সো এখানে হচ্ছে এটা মেইন কারণ কি? মেইন কারণটা হচ্ছে তাদের ডিলে কারণ। তাদের হোম অফিসের ডিলের জন্য ওই ব্যক্তি যিনি অ্যাসাইলাম করছেন উনি হার্ডশিপ ফেস করতেছেন। যদি অ্যাসাইলামটা ডিল হয়ে যায়, উনি অ্যাসাইলাম পেয়ে যান, ওনার রাইট টু ওয়ার্ক পেয়ে যাবেন, সেক্ষেত্রে উনি কাজ করে ওনার জীবন ধারণ করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনাদের পেন্ডিং হোম অফিসের ডিলের জন্য ওনার পেন্ডিং হচ্ছে, সেই ক্ষেত্রে হোম অফিস ওনাকে কম্পানসেট করার জন্য, আমি যদি এটাকে ব্লান্ডলি বলি যে কম্পানসেট করার জন্য ওনাকে রাইট টু ওয়ার্ক দিবে যদি ওনাদের অ্যাপ্লিকেশন 12 মাসের মধ্যে ওরা ডিসাইড না করতে পারে। জি, অনেক ধন্যবাদ সাহেব। এখন আমরা একদম টপিকে চলে আসি। সাহেব, আমি সিদ্ধান্ত নিলাম বা কেউ সিদ্ধান্ত নিল সে অ্যাসাইলাম আবেদন করবে, তো সে কিভাবে অ্যাসাইলাম আবেদনটা করবে সেটি একটু
একটু সংক্ষিপ্ত করে বলেন, সে কি অনলাইনে না কোনো ফর্ম আছে সেখানে ফিল আপ করতে হবে, না চ্যাট বক্সে, যদি প্রসেসটা কি? ধন্যবাদ মনিজন ভাই। অ্যাসাইলেম করার ইয়েটা হচ্ছে আপনার অ্যাসাইলেমের ইউনিটের একটা নির্ধারিত টেলিফোন নম্বর আছে। ওই জায়গায় ফোন করে যে ব্যক্তি অ্যাসাইলেম করবেন ওনার ডিটেইলস উনি দিতে হবে, ওনার নাম, ডেট অফ বার্থ, ওনার ন্যাশনালিটি, ওনার টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে উনি অ্যাসাইলেম ক্লেম করতে পারেন। এবং অ্যাসাইলেম ক্লেম যখন করবেন, একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা ওইখান থেকে একটা কেস রেফারেন্স নাম্বার নেবেন। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, কেস রেফারেন্স নাম্বার, অথবা আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন এটার একটা রেফারেন্স নাম্বার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনারা এই নম্বরটা রাখেন, পরবর্তীতে আপনি যোগাযোগ করতে পারবেন। এখন আপনি স্ক্রিন এইটা দেওয়ার পরে আপনি যদি যখন রেজিস্ট্রেশন করলেন, দ্য হোম অফিস আপনার কেসটা রেকর্ড করবে, এবং রেকর্ড করার পর তারা পরবর্তীতে আপনাকে কিছু কাগজপত্র দিয়ে দিবে। এখন অ্যাসাইলাম করার পর সাধারণত তারা আপনাকে স্ক্রিনিং ইন্টারভিউর জন্য ডাকবে এবং এটার জন্য একটা ইনভাইটেশন দিবে। জি সাহেব, তো আপনার তাহলে আমরা জানলাম, আমাদের আবেদনটি লঞ্চ করা হলো, আমাদের আমরা একটা রেফারেন্স নাম্বার পেলাম এবং আমাদের ইন্টারভিউ ডাকা হলো। তো এখানেই আমাদের আজকের একদম টপিকে যে মূল যে কোর সেটি। তো এই ইন্টারভিউটি আসলে এটির মহত্ব কত, বা এই প্রথম ইন্টারভিউটি অনেকে মনে করে যে জাস্ট যাবো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবো, এটি কি এটি, না এটির আসলে মহত্ব আছে? বা এবং আমি যদি একটু লম্বা করে কোশ্চেনটা করি, যে ওখানে যাওয়ার পরে তার কি কি প্রসিডিউর মেনটেন করতে হয়, এবং প্রাথমিক তার কি কি জিনিসটা তার মাথায় রাখা উচিত? এই ধন্যবাদ মনিজন ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। সো স্ক্রিনিং ইন্টারভিউ, টু বি ভেরি অনেস্ট, ইজ ভেরি বেসিক ইন্টারভিউ। এটা কিন্তু সাবস্টেন্টিভ ইন্টারভিউ না। সো এটা ভেরি বেসিক। এখানে আপনার ওই আইডেন্টিফিকেশনের যে আপনার ইনফরমেশনগুলো, ওই ইনফরমেশনগুলো মেইনলি কালেক্ট করা হয়, এবং মেইনলি দুইটা কোয়েশ্চেন থাকে, যে আপনি কি কারণে ইয়ে করছেন, অ্যাসাইলাম করছেন, বা কি কারণে আপনি অ্যাসাইলাম করতে যাচ্ছেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ওনারা কিভাবে ঢুকছেন এটা। সো ইভেন দো এটা খুবই স্মল একটা ইন্টারভিউ মনিজন ভাই, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনি কি বলতেছেন, আপনার যেমন এখানে আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি। এবং কেউ স্টুডেন্ট ভিসা আসছেন, উনি কিন্তু আসছেন পড়ার জন্য। মানে পরবর্তীতে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। 5th of August 2024 যে পট পরিবর্তন হয়েছে, এখন উনি মনে করতেছেন উনি দেশে গেলে ফেরত আসতে পারবে না। সো উনি বলতে হবে যে উনি স্টুডেন্ট ভিসা এখানে পড়ার জন্য আসছেন। হ্যাঁ, পট পরিবর্তন বা এখানে যে আপনার সার্কামস্টেন্সেস যে চেঞ্জ হয়েছে বাংলাদেশের, ওইটার ফলে ওনারা অ্যাসাইলাম করতেছেন। সো উনি যদি উনি প্রপারলি প্রেজেন্ট না করতে পারেন, তাহলে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে। তখন বলা হবে যে আপনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন এটাকে সার্কামভেন্ট করছেন। এটা বর্ডার ক্রস করার জন্য আপনি স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসায় আসছেন, এবং পরবর্তীতে আপনি অ্যাসাইলাম করতেছেন। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি কিভাবে এই অ্যাড্রেস, ইটস এ বেসিক কোয়েশ্চেন, বাট আপনি কিভাবে এটাকে অ্যাড্রেস করতেছেন। আরেকটা জিনিস হচ্ছে এখানে যে অ্যাসাইলামের কারণটা, এটা স্পেসিফিকলি আপনাকে বলা হচ্ছে অ্যাসাইলামের কারণ কি, এবং এই জায়গায় আপনি স্পেসিফিকলি ইনফরমেশন দেওয়াটা খুবই প্রয়োজন। সো আমি সবাইকে একটা জিনিস বলি, আপনার যদি ঘটনা সত্য হয়, আপনি সত্যটা প্রকাশ করবেন। অনেকে দেখা যায় যে অতিরঞ্জিত বা একটু অতিরিক্ত বলার চেষ্টা করেন, যে ওনার কেসটা স্ট্রং করার জন্য। আপনি যদি সত্য সবকিছু হয়ে থাকে, আপনি কেন অতিরিক্ত বলবেন না? অতিরিক্ত বলে আপনার ক্রেডিবিলিটি ধ্বংস করবেন না। আপনার যে আপনার নিজের যে ক্রেডিবিলিটি আছে, যে আপনি সত্য বলতেছেন, এইটাকে আপনি ড্যামেজ করবেন না। যদি এটাকে ড্যামেজ করেন, পরবর্তীতে এটা আপনার অ্যাসাইলামে ব্যাপকভাবে ইম্প্যাক্ট করবে। সো আপনার বি স্পেসিফিক অ্যান্ড বি ব্রিফ, সংক্ষিপ্ত, এবং যেখানে কোশ্চেন করা হয় ওটি আনসার দেন। এর বেশি কথা বলার বা বেশি করার দরকার নাই। জি সাহেব, আমাদের একজন কোশ্চেন এসে, আমরা ওইটা যাই। মিস্টার আলী উনি বলছেন, সালাম ভাই, 7 ইয়ার্স চাইল্ডহুডে অ্যাপ্লাই করবে, এটা কত সময় লাগতে পারে? এটা আসলে নর্মাল স্ট্যান্ডার্ড টাইমটা কেমন? এটি কোশ্চেন, প্লিজ। ধন্যবাদ ভাই আপনার এই কোয়েশ্চেনের জন্য। বর্তমান সময়ে আপনার যদি কোনো এফআরএফএ অ্যাপ্লিকেশন করেন 7 ইয়ার্স রুটের জন্য, এটা সম্ভবত 9 থেকে 12 মাস সময় লাগে। কারণ আপনি যদি ফি ওয়েভার করেন, এটা আরেকটু লম্বা হতে পারে। সো এটা 9 মাস থেকে 1 বছর সময় লাগতেছে বর্তমানে। খুব কম সংখ্যক অ্যাপ্লিকেশন আছে। আমি যদি বলি লেস দেন 10% অ্যাপ্লিকেশন আছে উইদিন 6 মান্থ তারা তাড়িয়ে দেয়। 90% অ্যাপ্লিকেশন আমরা উইদিন 9 মান্থস টু উইদিন 9 আপনার ফ্রম 9 মান্থস টু 10 মানে 12 মান্থস এর ভিতরে আমরা পেয়ে যাচ্ছি ডিসিশনগুলো। অনেক ধন্যবাদ সাহেব। এখন আমরা টপিক ফিরে যাই। আমি ইন্টারভিউ ডেট পড়লো, আমি ইন্টারভিউতে গেলাম। তো যাওয়ার পর আসলে কি হয় এটি, মানে কি, কারণ আমার ইন্টারভিউ এটি বড় একটা ইভেন্ট, আমি কিন্তু একটু স্কেয়ার থাকি, ফিয়ার থাকি। তো মেন্টালি যদি সে জানে যে আমার এটার পর এটা হবে, সে একটা মানে একটা মেন্টাল
মাইন্ড পিকচারাইজ করতে পারে যে হ্যাঁ আমি এগুলো এটা হবে, এটা যদি কান একটু বলতেন হোয়াট নরমালি হ্যাপেন্স। না, ধন্যবাদ মনিজন ভাই। ধরেন আপনার এখানে যেখানে হোম অফিসের যে কোনো অফিসে যদি কেউ যায়, আপনার আগে যখন আমরা সুপার প্রায়োরিটির জন্য আমরা হোম অফিসের রিপ্রেজেন্টেশন দিতাম ব্যাক ইন 2014-15 তখন দেখতাম ওনারা আমাদেরকে সবাইকে মানে চেক করতো প্রপারলি। আপনার ওই সেফটির জন্য আমাদের স্ক্যান করতো সবকিছু, শু খুলে আপনার ইভেন ব্যাগ সবকিছু আমাদের একটা ইয়েতে দিতে হইতো। সো এখনো স্টিল সেম প্রসেস, এটা সিমিলার প্রসেস। অনেকে ওই জায়গায় গিয়েও ভয় পান যে আমার এত কিছু চেক করতেছে কেন। সো এখানে চেক করার পর ওনাদেরকে নির্দিষ্ট স্থানে পাঠানো হয়। এখানে আপনি যারা সিকিউরিটিতে আছেন ওনারা আপনি যদি বলেন গিয়ে যে আমি অ্যাসাইলাম ইউনিটে যাব, ওনারা আপনাকে ডাইরেক্ট করবেন আপনি কোন দিকে যাবেন এবং কোন জায়গায় যাবেন। ওইখানে যাওয়ার পর আপনাকে বলা হবে ওয়েট করার জন্য, আপনাকে নির্দিষ্ট সময় আপনাকে ডাকা হবে ওই জায়গায় যাওয়ার জন্য। সো এখন যেটা হয় মনে জন বাই ফেস টু ফেস ইন্টারভিউ খুবই কম হয়। ওখানে যাওয়ার পরও দেখা যায় এখানে আপনার ওই অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সো এটা আপনি ওইখানে গিয়ে হয়তো যদি ফেস টু ফেস হয়, আপনাকে প্রথমে উনি ইন্ট্রোডিউস করবেন উনি কে, আপনার ইন্টারভিউ নিচ্ছেন এবং উনি আপনার রেকর্ড রাখবেন, আপনার আইডি চেক করবেন, কোনো ক্ষেত্রে কোনো জায়গায় ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়। সো এই জিনিসগুলা করা হয়, ওনার ফটো তোলা হয়, এইটাও করা হয়। এবং এখানে যদি কোনো ইন্টারপ্রেটার দেখেন ওনাকে ইন্ট্রোডিউস করা হয় এবং ওনারা একটু আলাপ করেন যে ওনারা একজন আরেকজনকে বুঝতেছেন কিনা বা ওনারা সেম ডায়ালগ বা সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন কিনা এইটা চেক করা হয়। পরবর্তীতে ইন্টারভিউ শুরু করা হয়। ইন্টারভিউ যেটা আমি বললাম যে এখানে বেসিক কোয়েশ্চেন করা হয়, বেসিক কোয়েশ্চেন করা হয়। বেসিক্যালি যারা আপনার পলিটিক্যাল আপনার অ্যাফিলিয়েশন আছে বা পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ, ওনারা কিন্তু আমার মনে হয় না এই ধরনের ইন্টারভিউ ফেস করতে ওনাদের কষ্ট হবে বা ইয়ে হবে। যদি সবকিছু সত্যি হয় তাহলে এখানে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো হচ্ছে ভেরি বেসিক এবং আনসার দেওয়া ইটস নট দ্যাট ডিফিকাল্ট। তবে একটা জিনিস মনিজন ভাই আমি একটু অ্যাড করি, এখানে ইন্টারভিউ যাওয়ার পর কিছু কাগজপত্র দেওয়া হয়। যেমন কাউকে আপনার দেওয়া হয় বেইলের কাগজপত্র, ওই জায়গায় বলে দেওয়া হয় যে উনি রিপোর্টিং করতে হবে। কোনো কেসের বেলায় কোনো কেসের রিপোর্টিং দেওয়া হয় না, বলা হয় যে আপনার একটা প্রিলিমিনারি কোয়েশ্চেনিয়ার ওনারা দিয়ে দেন এবং একটা বেইলের কাগজ দিয়ে দেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আসপেক্ট মনিজন ভাই, এই প্রিলিমিনারি কোয়েশ্চেনিয়ার। সো প্রিলিমিনারি কোয়েশ্চেনিয়ার এইটা আমি আপনার এই কোয়েশ্চেনের আনসারটা এখানে শেষ। এখন আমি আরেকটা টপিকে চলে যাচ্ছি, প্রিলিমিনারি কোয়েশ্চেনিয়ার। এটা কিন্তু পূর্ববর্তীতে এটা ছিল না, এটা ইন্ট্রোডিউস করা হয়েছে লাস্ট লাইক 2 years, আই উড সে 1.5 years 2 years থেকে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। সো প্রিলিমিনারি কোয়েশ্চেনিয়ার দেওয়া হয়। এখানে কিছু বেসিক কোয়েশ্চেন থাকে, আপনি কেন আপনার প্রথমে ব্যাকগ্রাউন্ডটা এখানে জিজ্ঞেস করা হয়। যেমন আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়, আপনার বাংলাদেশের অ্যাড্রেস কি, আপনার আইডি কার্ডের নাম্বার, আপনি কেন অ্যাসাইলাম করতেছেন, এখানে কিছু ব্রিফ কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলা আনসার করতে হয়। সো সবচেয়ে মজার জিনিস কি মনিরুজ্জামান ভাই, এটা আগে যেটা বললাম যে আমরা অতিরঞ্জিত বলি, ওভার প্রমিস করে ফেলি। সো আমি অনেকের প্রিলিমিনারি কোয়েশ্চেনিয়ার আমি আনসার দেখছি ওইখানে ওভার প্রমিস করা। আপনি বলছেন ওভার প্রমিস সাহেব, ওভার প্রমিসটা আসলে কি? মনিরুজ্জামান ভাই দেখেন, আমি একটা সিম্পল এক্সাম্পল দেই। আমাকে বলা হচ্ছে যে আমার অ্যাসাইলাম সাপোর্টের ক্লেম করার জন্য আমি কি কি এভিডেন্স এইটার সাথে আমি দিতে পারবো। হ্যাঁ, সো ওই জায়গায় আমি বলতেছি যা আছে আমি সবকিছু দিয়ে দিতেছি। আবার আরেক জায়গায় বলা হয়েছে আমি ভবিষ্যতে দিতে পারবো কিনা। সো ওই জায়গায় অনেকে লিখতেছেন ইয়েস আমি এই লেটার, ধরেন কোনো একটা লেটার, কোনো একটা এভিডেন্স ওনারা ভবিষ্যতে দেবেন। আমি মনে করি আপনারা ওভার প্রমিস করবেন না। এই যে অতিরিক্ত আপনি বলতেছেন, আপনার কিন্তু এই ডকুমেন্টসটা আপনার হাতে নেই, আপনি ভবিষ্যতে পাবেন। কোনো কারণে যদি আপনি পান না, তখন এটা নিয়ে আপনার কোয়েশ্চেন আসবে, আপনি কেন দিতে পারলেন না। হ্যাঁ, এটা কারণ এখানে এমন একটা সিচুয়েশন মনে জন ভাই, যেমন বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ বা এই অতীতের যে গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টের কোনো ইভেন এমপ্লয়ি, আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি, ওনারা যদি কোনো কাগজপত্র বাংলাদেশ থেকে আনতে চান, সেটা অনেক ক্ষেত্রে ওনাদের জন্য ভেরি ডিফিকাল্ট হবে। এই পর্যন্ত দেখছি যে ট্রান্সলেটররা ট্রান্সলেটও করতে চায় না ভয়ে। জি। সো উনারা যখন এই ধরনের সিচুয়েশনে পড়বেন, উনি হয়তো ডকুমেন্টসটা দিতে পারবেন না, তখন ওনার ক্রেডিবিলিটিটা নষ্ট হবে। এবং অনেক ইভেন আমি যেটা বলি মনিরুজ্জামান ভাই, এখানে যে
প্রথম এই ডকুমেন্টস এর সাথে ওনারা যে কাগজপত্র দিবেন এটা ভালোভাবে লক্ষ্য করবেন যে উনি কি করা উচিত, তাহলে তার কি বলা উচিত তাহলে? না যে এখানে মনোজন ভাই এটা আমি বলবো নট টু বি ভেরি স্পেসিফিক, ঠিক আছে? এখানে চেষ্টা করব যেহেতু স্পেসিফিক আমার না হয়ে উনি বলতে পারেন যে আই উইল প্রোভাইড ফিউচার ডকুমেন্টস, আই এম ট্রাইং টু অবটেইন, এখানে সিচুয়েশনটা উনি বলতে পারেন যে আই বিন ট্রাইং টু অবটেইন এভিডেন্স ফ্রম বাংলাদেশ due to some political unrest or whatever the reason I'm unable to get পরিবারের তো এই যে আমরা গতকালকে দেখলাম যে মায়ের মৃত্যুর পরে যে প্যারোলে মুক্তি দেওয়া হয় সেটা দেওয়া হয়নি এবং তার মাকে দেখতে সে ইচ্ছা করছে, তার মায়ের লাশ ওই জেলের সামনে আনছে, কিন্তু সে কাছ থেকে দেখতে পায় না, দূর থেকে দেখছে এবং তার অন্য 3 ভাই আছে তারাও দেখতে পারে নাই, কারণ তারা পড় না। সো এখন আপনার যদি কোনো সমস্যা হয়, আপনার এই ডকুমেন্টস গুলো থানায় যাওয়া কে করবে? তো এটা তো আসলে টাফ একটি বিষয়, তাই না সাহেব? না আমাদেরকে রিয়েলিস্টিক হতে হবে মনিজন ভাই। এখন আমি যদি ভেরি স্পেসিফিকলি বলি যে আমি এটা দিব, পরবর্তীতে দিতে না পারি, সো এখানে এক্সপ্লেন করা উচিত যে দিস ইজ দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ এন্ড আই এম আনএবল টু প্রোভাইড দিস ডকুমেন্টস এট দিস স্টেজ, বা আই উইল ট্রাই টু অবটেইন দিস ডকুমেন্টস, দ্যাটস ফাইন। বা আমাদের ক্ষেত্রে হয় কি আমরা ভেরি স্পেসিফিক বলি আই উইল প্রোভাইড দিস, আমার আই উইল দ্য কেসেস ফাইল এগেইনস্ট মি, আই উইল প্রোভাইড দিস কেসেস, দে অলসো সব পজিটিভ বলে আসে নাকি? Yeah. So the problem is Munir Jong bhai, after subsequently যদি আপনি provide না করতে পারেন, they will say they would come to a conclusion that you lied, you tried to make up your case, you did not provide adequate evidence to support whatever you said before. So these are the questions. Also আরো কিছু জিনিস আছে এখানে যেটা ওভার প্রমিস আমি কেন বলতেছি, এটা নট অনলি এটা ডকুমেন্টস এর জন্য না, বাট অলসো আদার ফ্যাক্টরস লাইক ফর এক্সাম্পল ইনফরমেশনের ক্ষেত্রে কেউ একজন বলতেছেন আমি আপনার জেলা সেক্রেটারি ছিলাম, হ্যাঁ, ফর এক্সাম্পল ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম অথবা জেলার প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু উনি এখানে বলে যাচ্ছেন এবং পরবর্তীতে এইটার সাপোর্টে কোনো এভিডেন্স দিচ্ছেন না, তখন উনি ঝামেলা করবেন। সো এটা ওভার প্রমিস করা। সো এখানে আপনার এক্স্যাক্টলি আপনার যে সিচুয়েশন ছিল এটা বলা, মেইনলি অ্যাড্রেস করা হচ্ছে আপনি কেন, আপনাকে এখানে কিছু জিনিস মনে ভাই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্রথমে আমি কি পলিটিক্যাল পার্টির সাথে যে যুক্ত আছি এইটার এভিডেন্স আছে কিনা, যুক্ত থাকার ফলে আমি আমার সমস্যার সম্মুখীন হব কিনা, সমস্যার সম্মুখীন হলে আমি কতটুকু পরিচিত যে অন্য জায়গায় গিয়ে রিলোকেশন সম্ভব হবে না, মানে আমি আমার ছবি সব জায়গায় আছে, আমাকে ধরে ফেলবে, এই ধরনের সিচুয়েশন। সো দিজ আর দ্য ইনফরমেশন আপনি প্রোভাইড করবেন, আপনার টার্গেট থাকবে এইগুলা ইনফরমেশন দেওয়া। এখন আপনি যদি এটার চেয়ে অতিরিক্ত এমন কিছু বলেন এবং পরবর্তীতে এই সাপোর্টে কোনো এভিডেন্স না দিতে পারেন, তাহলে আপনার ক্রেডিবিলিটি ড্যামেজ হবে। ইমিগ্রেশনের দ্য ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে আপনার সেকশন 8 এর ক্রেডিবিলিটি টেস্ট। আপনাকে যদি মনে করে তারা ক্রেডিবল না, আপনার whatever এভিডেন্স ইউ প্রোভাইড হ্যাজ নো ভ্যালু। To be very honest, documents এর কোনো ভ্যালু নাই। যদি আপনার যদি ডকুমেন্টস প্রপারলি দেনও তারপরে ভ্যালু নাই, যদি আপনার ক্রেডিবিলিটি ড্যামেজ হয়ে যায় আপনাকে আর বিশ্বাস করবে না। সো ইট ইজ ইম্পর্টেন্ট, আপনারা কোনো কিছু ওভার প্রমিস করবেন না, আপনারা বি রিয়েলিস্টিক, আপনাদের যে সিচুয়েশন আছে এটা প্রপারলি অ্যাড্রেস করবেন। আরেকটা জিনিস মনে যাবে, আপনার যদি সুযোগ দেন, আমরা কেসের বেলায় দেখা যায় যে এফআইআর এখনো রেডি হয় নাই, ওনারা বলে দিচ্ছেন আমি এফআইআর প্রোভাইড করবো। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা হয়তো আপনি জানেন না যে পরবর্তীতে এটা হবে কিনা। সো এই জিনিসগুলো আপনার ইয়ে রাখতে হবে। অনেকে দেখা গেছে যে এই কেসগুলো কিন্তু কাবো এখনো মুভড হয় নাই, চার্জশিট হয় নাই, এখানে আপনার সলিসিটারের প্রয়োজন নাই, ওনারা সলিসিটার লেটার দিচ্ছেন যে এটা আপনার ইয়ে হয়ে গেছে, এটা জাস্ট কেস ফাইল হয়েছে। কেস হচ্ছে প্রথমে কেস ফাইল হয় আপনার যে কোনো জায়গায় আপনার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি কেউ রিপোর্ট করে, সেই ক্ষেত্রে পুলিশ একটা ইনভেস্টিগেশন করার পর তারা যদি মনে করে এনাফ এভিডেন্স আছে টু প্রসিকিউট, তখন তারা চার্জশিট দেয়, তখন এই কেসটা আপনার কেস হিসাবে প্রতীয়মান হয়। এর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুলিশ স্টেশনে থাকে এটা কেস হিসাবে গণ্য করা হয় না। সো এই দিক থেকে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে এভিডেন্স দিতে হবে। তো আমরা আমরা এই আলোচনায় যতটুকু আমরা দেখলাম সেটি হচ্ছে যে আপনার এই ইন্টারভিউটি একদমই একটা প্রাথমিক বেসিক, বাট আপনার কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করা হয়, আপনার আইডেন্টিফিকেশনটি করা হয়, আপনি কেন আবেদন করছেন সেটি বলা হয়, এবং এর সঙ্গে
আপনাকে কিছু জিজ্ঞেস করে আপনি কি কি ডকুমেন্ট দিতে পারবেন। সাহেব যেটা বললেন যে আপনি যেহেতু অবশ্যই আপনি দৌড়ের উপরে আছেন, সোজা কথা যেটা আপনার কেউই নাই, আপনি দেশ থেকে এমনি আপনি জীবনের ভয় পালিয়ে আসছেন, আপনি খুব বেশি প্রমিস করবেন না। আপনি চেষ্টা করবেন যে হ্যাঁ আপনি যেহেতু অনেক দূরে, আপনি চেষ্টা করবেন আর ডকুমেন্টস পেলে আপনি প্রোভাইড করতে, তখন কিন্তু সমস্যা নয়। বাট আপনি যদি একবার বলে ফেলেন এটা করবো সেটা করবো, পরে না পারলে সমস্যা। স্বাভাবিক। আরেকটি কোশ্চেন করা হয়, সেটি হচ্ছে যখন ইন্টারভিউতে যাওয়া হয়, একজন যে অ্যাপ্লিক্যান্ট তার কি কি রাইট থাকে, ধরুন সে ইন্টারপ্রেটারের কথা বুঝতেছে না ঠিক মতো, সাউন্ড ভালো না, বা সে খারাপ লাগছে, তো আসলে তার কি কি রাইট আছে। আর অনেক সময় আছে যে সে একজন বন্ধু বা পরিবারের লোককে নিয়ে যেতে চায়, তাকে কি সে পর্যন্ত নেওয়া সম্ভব কিনা, এটি সম্পর্কে যদি একটু বলতেন। অনেকে এটি কোশ্চেন। ধন্যবাদ মনোজন ভাই। সো প্রথম আপনার শেষটা থেকে শুরু করি। আত্মীয়-স্বজন নিয়ে ঢোকা যায় না আনলেস আনটিল যদি আন্ডার এজ হয়, সেক্ষেত্রে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট প্যারেন্টকে দেওয়া হয়। বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে আপনারা নিতে পারেন ফর স্ক্রিনিং ইন্টারভিউ। সেক্ষেত্রে এটা আপনারা, এটা ডিপেন্ড করে আপনাদের চয়েসের উপর। টু বি ভেরি অনেস্ট, দিস ইজ নো অ্যাডভাইজেবল মনোজন ভাই। এটা আমার মনে করি না কোনো অবস্থাতে এটা প্রয়োজন আছে। তারপরেও অনেকে নিয়ে থাকেন কারণ ওনাদের একটু ইয়ে হয়। বা এখানে আপনার ইন্টারভিউতে যারা যান, ওনাদের ফুল রাইট আছে। ওনারা যদি মনে করেন কোনো কারণে অসুস্থ ফিল করতেছেন, ওনারা দে ক্যান টেক এ ব্রেক, দে ক্যান আস্ক ফর এ ব্রেক। এখানে পানি খাওয়ার সুযোগ আছে। উনি যদি থার্স্টি হন, উনি যদি চান পানি খাবেন, উনি পানি খেতে পারবেন। উনি যদি কোনো ইন্টারপ্রেটারের কথা না বোঝেন, উনি অবজেকশন করতে পারবেন যে আমি বুঝতেছি না। ওনার এটা সাধারণত হয় কি, অনেক সময় মনোজন ভাই, যেটা আমরা ওই যে আপনার ধরেন ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল হিসেবে দেই, যেমন যারা রোহিঙ্গা হিসেবে ইয়ে করছেন, অনেকে দেখা গেছে তারা আপনার ইন্টারভিউতে গেছেন, এখন দিয়ে দিয়েছে আপনার ঢাকাইয়া প্রপার সিলেটি প্রপার ল্যাঙ্গুয়েজ, ডায়ালগটা ডিফারেন্ট। ইভেন তো ডায়ালগটা ডিফারেন্ট। সো এটা অনেক ক্ষেত্রে সমস্যা হয়। সো সেই ক্ষেত্রে আপনি যিনি অ্যাসাইলাম ক্লেম করতে চাচ্ছেন, উনি এটা রেজ করবেন ইন্টারভিউয়ারের সাথে যে আমার এটা প্রবলেম হচ্ছে। দ্য হোম অফিস ইজ বাউন্ড টু অ্যাকোমোডেট ইউ। কারণ আপনার যদি জিনিসগুলো সুন্দরভাবে না হয়, সেক্ষেত্রে আপনি করতে পারেন। তো মনিজন ভাই, এইটা হচ্ছে বড় সমস্যা কি জানেন? বড় সমস্যা হচ্ছে আমরা যারা অ্যাসাইনমেন্ট করেন, ওনাদেরকে কোয়েশ্চেন করার আগে আনসার দেন। ওনারা কোয়েশ্চেনটা প্রপারলি শুনেন না, না শুনে আনসার শুরু করে ফেলেন। দিস ইজ ওয়ান অফ দ্য বিগ প্রবলেম। সো আমি মনে করি দ্য হোম অফিস উইল অ্যাকোমোডেট ইউ, মানে যতক্ষণ আপনার কোনো সমস্যা হলে দে উইল অ্যাকোমোডেট ইট। এখানে তারা কোনো সময়ই আপনার আনডিউ প্রেশার ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ, বা এমন কোনো কোয়েশ্চেন করতে পারবেন না যেটা হচ্ছে আপনাকে ইন্টিমেট করে ফেলে, যে আপনার মানে ইয়ে করে কোয়েশ্চন করে। এই ধরনের কোয়েশ্চন যদি হয়, আর এইগুলোর সবচেয়ে মজার জিনিস হচ্ছে নাওয়াডেজ এভরিথিং ইজ রেকর্ডেড। ইভেন তো আপনার যদি অ্যাসাইলেমে আপনাকে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চন করে এবং আপনি পরবর্তীতে এটা রেজ করতে চান, ইউ ক্যান, বিকজ তারা দে উইল প্রোভাইড ইউ এ ট্রান্সক্রিপ্ট, রিটেন ট্রান্সক্রিপ্ট, কি ধরনের কোয়েশ্চন করছে, আপনি কি ধরনের উত্তর দিচ্ছেন, এবং সামটাইম দে সেন্ড এ রেকর্ড অ্যাজ ওয়েল, যে কি ধরনের ইন্টারভিউ নেওয়া হয়েছে, আপনার ইন্টারভিউতে কি কি কোয়েশ্চন করা হয়েছে। সো ইউ ক্যান রেজ এনি আপনার আনডিউ প্রেশার যদি ক্রিয়েট করা হয়, সেটা আপনি পরবর্তীতে রেজ করতে পারবেন। আমি যদি একটু সাম আপ করি আপনার কথাগুলো, যে তাহলে এই ইন্টারভিউটাই এটি ইন্টারোগেশন না, অর্থাৎ বাংলাদেশে যে বলে না যে রিমান্ড জাস্ট রিমান্ড না, আপনার ভয়ের কিছু নাই, জাস্ট নর্মাল আপনার যে সিচুয়েশন সেটি, নাম, ঠিকানা, কেন অ্যাপ্লাই করতেছেন, কোথায় আছেন, কন্ট্যাক্ট নাম্বার কি, এই জাস্ট এগুলোই। এখানে ইন্টারোগেশন না, আর এখানে আপনাকে পানিশমেন্টের কোনো ব্যবস্থা নাই। তো সেই জন্য কনফিডেন্ট, এবং সাহেব যেটা বললেন যে শুনবেন কোশ্চেনটি এবং ব্রিফ আনসারটি দেওয়ার চেষ্টা করবেন। সাহেব আরো কিছু আছে কিনা, এবং আপনার সেই বিদায়ী আপনার কনক্লুশনের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি, প্লিজ। ধন্যবাদ মনিজন ভাই। আমাদের এটা ইয়ে ছিল আপনার 30 মিনিটস, আমরা অলরেডি ওভার হয়ে গেছি। ধন্যবাদ আপনাকে এই টপিক চুজ করার জন্য। আর আমরা যেটা করতে হবে, আপনারা যারা অ্যাসাইনমেন্ট করবেন, আপনারা খেয়াল রাখবেন যে একটা জিনিস মনিজন ভাই, এটা আমি অ্যাড করতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন, যে আপনারা যখন ট্রান্সলেটেড ডকুমেন্টস গুলো দিবেন, জাস্ট প্লিজ গো থ্রু দ্য ট্রান্সলেটেড ডকুমেন্টস প্রপারলি। অনেক সময় বাংলাদেশে ট্রান্সলেশন করলে এখানে দেখা যায় নাম, এজ, এগুলা তো অনেক মিস্টেক থাকে। এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা হচ্ছে ওনাদের যে ডিসক্রিপশন গুলা দেন, অনেক সময় ওনারা উল্টো পাল্টো ডিসক্রিপশন দিয়ে দেন। আমি সবাইকে খারাপ বলতেছি না, সবাই এরকম দেন না। অনেক ট্রান্সলেটেড ডকুমেন্ট দেখছি, অনেক
ইনকারেক্ট ইনফরমেশন দিয়ে দেন এবং এটা হাইলি ক্রিটিসাইজ করে। ট্রাস্ট মি, হোম অফিস হাইলি ক্রিটিসাইজ দিস, দে স্ক্রুটিনাইজ এভরি সিঙ্গল ডকুমেন্ট। সো আপনার এখানে যদি ডকুমেন্টসের প্রবলেম থাকে, দে উইল, এটা বেসিক্যালি তারা বলে থাকে যে এটা আপনার ফেব্রিকেটেড ডকুমেন্টস। আর বাংলাদেশে তো আপনারা জানেন কিনা জানি না, একটা কেস আছে, কেস অফ তানভীর, ওই জায়গায় বলা হয়েছে যে বাংলাদেশে এনি ডকুমেন্টস, ইফ ইউ পে মানি ইউ ক্যান অবটেন এনি ডকুমেন্টস ইউ ওয়ান্ট। সো এইটা হচ্ছে আর একটা প্রবলেম। ধন্যবাদ আপনাদেরকে আজকে প্রোগ্রাম দেখার জন্য। আপনারা যখনই অ্যাসাইলাম করবেন, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর ডকুমেন্টেশন, অ্যাবাউট এনি ইনফরমেশন ইউ প্রোভাইড, অ্যাবাউট what you say in the interview. These are all are important factors. So whenever you go for a asylum application, you have to be mindful about all these factors. ধন্যবাদ মনিজন ভাই, ধন্যবাদ আপনাদের দর্শকবৃন্দকে আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এবং সাহেব, আপনি স্ক্রিনে থাকা অবস্থায় একটা জিনিস বলি, অনেক সময় অনেক ট্রান্সলেটররা, ওই যে নোটারি পাবলিকরা, তারা কিন্তু অসৎ হয়। আমি এমনও দেখেছি সাহেব, তারা ওই আসল কারোর কাছে না দিয়ে একজন মানে একটা নকল করে সেই সিলগুলো বানিয়ে বানিয়ে সেটা দিয়ে দেয়। সো এগুলো যখন চেক করতে যায়, তখন দেখা যায় যে ওই নামে কেউ পাওয়া যায় না। ফলে ওই ট্রান্সলেটরের ফেক সাইনের জন্য আপনি কিন্তু পে করছেন টাকা, কিন্তু সে আপনাকে আসলে নকল সাইন দিয়ে দিচ্ছে, নকল সিল দিয়ে দিচ্ছে। ফলে আপনার সবকিছু কিন্তু ওলটপালট হয়ে যাবে। সেই জন্য এটি ট্রান্সফার করার সময় বা নোটারি করার সময় খুবই খুবই কেয়ারফুল থাকবেন। একজন বড় প্রতিষ্ঠান এবং আপনি নিজের লোক দিয়ে এটি করাবেন, চেষ্টা করবেন। সবাই থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে আমাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের সবার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ সাহেব। দর্শক বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম ইউকেতে এসাইলাম আবেদন, যারা পলিটিক্যাল এসাইলাম, মেনলি এই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা কথা বললাম কারা এসাইলাম আবেদন করতে পারবেন, পলিটিক্যাল এসাইলাম কিভাবে করবেন, এবং প্রাথমিক যে ইন্টারভিউ, এটি উপরে নির্ভর করে অনেক কিছু পরবর্তীতে। কারণ এখন আপনি যদি ভুলভাল বেশি ইনফরমেশন দিয়ে দেন, পরবর্তী সে না ম্যাচ করলে আপনি সাহেবের বলুন ক্রেডিবিলিটি হারিয়ে ফেলবে, দুনিয়ার যত ডকুমেন্ট দিলেও আপনার লাভ হবে না। সো সেই প্রস্তুতি নিয়ে, একজন দক্ষ লয়ারের পরামর্শ নিয়ে, আপনারা একজন ভালো গাইড নিয়ে, ভালো প্রস্তুতি নিয়ে আপনাদের যদি প্রয়োজনে আপনারা আবেদনটি করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদের সবাইকে আমাদের আগামী সপ্তাহের অনুষ্ঠান, আগামী টিউসডেতে ইউকে সময় রাত 11টায়, সেন্ট্রাল ইউরোপ সময় রাত 12টায় এবং বাংলাদেশ সময় সকাল 5টায় অনুষ্ঠান দেখবেন, তার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।